সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। প্রতিদিনকার মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করি, জানেন আপনারা নিশ্চয়ই যে আমরা সমসাময়িক বিষয় নিয়েই আলোচনা করি। আর এই মুহূর্তে দেশের সমসাময়িক বিষয় বলতে রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনারা জানেন যে প্রতিদিনই মানুষ খুন হচ্ছে, বাসার ভিতরে চোর ঢুকে, গ্রিল কেটে চোর ঢুকে খুন করছে, তারপরে রাজনৈতিক নেতারা খুন হচ্ছেন, কর্মীরা খুন হচ্ছেন অহরহ। এর মধ্যেই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আজকে একটি মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বলেছেন এই নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, একদিন আগেও নয়, একদিন পরে নয়। তার এই কথার প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, কেউ কি তাকে বলেছেন কি না একদিন আগে বা পরে নির্বাচন হবে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা হচ্ছে। এরপরে আমরা আপনারা জানেন যে জামাত ইসলামী যাদের সঙ্গে জোট করেছে তাদের মিত্র সেই ইসলামী দলগুলো এবং তাদেরই পুষ্য এনসিপি, তাদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে নানা রকম বাদানুবাদ চলছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। এবং অবশ্যই আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি বড় বিষয়। আজকে আমাদের এই অনুষ্ঠানে আলোচনায় আমাদের সঙ্গে সময় দিয়ে কৃতার্থ করেছেন হাসান শাফি, বার্তা সম্পাদক, দৈনিক দেশবার্তা। আপনাকে স্বাগতম। জি, আপনাকে ধন্যবাদ। দেশবার্তা টকশোতে। হাসান শাফি, প্রথমে যে আলোচনা করতে চাই, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে, উন্নতি তো লক্ষণ দেখা যাচ্ছে না। যেমন ধরেন, আপনি গতকালকের ঘটনা আপনি নিশ্চয়ই জানেন যে পশ্চিম রাজাবাজারে এক জামাত নেতার, স্থানীয় ওয়ার্ড জামাতের নেতার বাসায় চোর ঢুকে তাকে হত্যা করেছে। কিন্তু প্রতিদিনই ঘটনা ঘটছে। আবার গত পরশু রাতে চুয়াডাঙ্গায় বিএনপির এক পৌর বিএনপির নেতাকে ধরেছে, যদিও সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে, অস্ত্র উদ্ধার করা হয়েছে, তিনি হৃদযন্ত্রের ক্রিয়াবদ্ধ হয়ে মারা গিয়েছেন। ইতিমধ্যে ওইখানে ওই ক্যাম্পের কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে। বিএনপির তরফ থেকে খুব অসহায়ভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাপ্রধান হস্তক্ষেপ কামনা করেছেন। মানে এই ইয়েতে কামান দাগা, মশা মারতে কামান দাগানোর অবস্থা কি? আচ্ছা, আপনি যে প্রসঙ্গটা তুললেন, এখানে খুব যদি কাট কিছু বিষয় বলে দেওয়া যায় তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে বিএনপি আসলে যে কোনো পরিস্থিতিতে দেশে একটা নির্বাচন চায়, কারণ তারা নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তাহলে তারা জনপ্রিয় ভোটে তাদের প্রার্থীরা জয়ী হয়ে আসবে, ক্ষমতার চেয়ারে বসবে। এই ব্যাপারে তারা ব্যাকুল হয়ে আছে। ব্যাকুল হওয়ার কারণে তারা আসলে এই ছোট ছোট যে জিনিসগুলো, মানে তারা এইগুলোকে ছোট করে দেখাচ্ছে। দেখবেন মোসাব্বির যখন মারা গেল পশ্চিম তেজগাঁও বাজারে, কারণ বাজারে, তখন তার পরদিন বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব বললেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনা যে চুয়াডাঙ্গায় যেটা হলো, এটা সেনাবাহিনীর একটা যৌথ অভিযানের ফলে। আবার একটু ধরে দিই, বিচ্ছিন্ন ঘটনা। আবার মির্জা ফখরুল বিবৃতিতে বললেন যে সরকারকে বেকায়দায় ফেলতেই একটি পক্ষ এগুলো করছে। তো মূল মোটোটা বিএনপির হচ্ছে ওইখানে যে আমাদের একটা, দুইটা, পাঁচটা প্রাণের বিনিময়েও যদি নির্বাচনটা 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় তাহলে যে লাভটা তাদের হবে সেই লাভের দিকেই তাদের চোখ। সেই কারণে বিএনপি এই নম সুরে তারা রাজনীতিটা করার চেষ্টা করছে। সব জায়গায় একটা সমঝোতা করে, একটা ব্যাকহ্যান্ডে থেকে তারা নির্বাচনটা আদায় করে নিতে চাচ্ছে। এটা তাদের কৌশলের কারণে তারা এখানে ভোকাল হচ্ছে না। তারা এই কোনো বিষয়ে, দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়টা আছে তাতে তারা যদি বড় করে আওয়াজ তোলে তাহলে কিন্তু ইলেকশন কমিশন বলবে যে ওকে নির্বাচন তাহলে আমরা পিছিয়ে দিই, ওই আলোচনাটা চলে আসতে পারে। তারা কোনোভাবেই ইলেকশন কমিশন এবং সরকারের হাতে এই অস্ত্রটা তুলে দিতে চায় না যে পরিবেশ আছে তাতে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে না। এই জায়গাটাতে যাওয়ার ব্যাপারে বিএনপির অনীহা আছে। অনীহা থেকেই তারা এই বিষয়গুলো এইভাবে মোকাবেলা করার চেষ্টা করছে। আপনি দেখবেন যে নির্বাচনটা 12 ফেব্রুয়ারি হবে বলা হচ্ছে, সেই নির্বাচনের প্রস্তুতি আপনি দেখছেন। আপনি বিএনপি নেতারা বলবো যে এখনো তো প্রস্তুতির ব্যাপারটা আমরা দৃশ্যমান করব না, কারণ 22 জানুয়ারির আগে প্রচারণা চালানোর তেমন সুযোগ নেই।
এইটাকে মাথায় রেখে তারা দেখবেন মাঠে মানে তাদের যে নির্বাচনী কর্মকাণ্ড, যে প্রচারণা, ঘরে ঘরে যাওয়ার যে প্রচারণা, সেই জিনিসটাও তারা করছে না। কারণ কি? কারণ এখানে এই এই জায়গাগুলো দিয়ে দেখেন, জামাতের ইসলামের বিষয়টা দেখেন, আপনি প্রতিদিনই প্রায় নিয়মিতভাবে বিরতিতে আপনি দেখবেন যে ভিডিও ভাইরাল হচ্ছে যে জামাতের নারী কর্মীরা ঘরে ঘরে যাচ্ছে, তারা ভোটারদের কাছ থেকে ভোটার নাম্বার নিচ্ছে, মোবাইল নাম্বার নিচ্ছে, বিভিন্ন জায়গায় ছোট ছোট যানবাহন, ছোট ছোট তরকারির দোকান, ছোট ছোট দোকানপাটে যারা আছে, বলা হচ্ছে তারা জামাতের থেকে ফান্ডিং করা হচ্ছে তাদেরকে, যে অনেকেই তো দেখলেন এবার দাড়িপাল্লা দেখা যাক। এই প্রচারণাটা তারা লোকমুখে ছড়াচ্ছে। এবং আমি আজকে দেখলাম এবং আমি নিজে 2 সপ্তাহ আগে দেখেছি, একটা ফুচকার দোকানে 5টা মহিলা বসে ফুচকার অর্ডার দিয়েছে। ওই ফুচকার দোকান ওলা বারবার বলছে যে ম্যাডাম নির্বাচন তো আসছে, কোন দিকে ভোট দিবেন? এবার তো আমি দাড়িপাল্লার দিকে ভোট দিব। আমি যখন এই দলের সঙ্গে যুক্ত হয়েছি, তার আগে আমি গ্যারিসনে, সেনাবাহিনীর একটা জায়গা থেকে আমি বলছি, গ্যারিসনে প্রতিদিন সিনেমা দেখতাম। এইখানে আমি নাজায়েজ কাজ করতাম। এই দলের ছত্রছায়ায় এসে আমি ভালো হয়ে গেছি, আমি এখন ব্যবসা করে খাই, আল্লাহ আমার অনেক আয় রোজগারে বরকত দিচ্ছে। দেখেন প্রতিটা জায়গায়। আরেকটা ভিডিও আমি একটু আগে দেখে আসলাম, এক মহিলাকে এক সাংবাদিক ইউটিউবার জিজ্ঞেস করছে যে এই আসনে তো জামাত এবং বিএনপির এই প্রার্থী আছে, আপনি কাকে ভোট দিবেন? মহিলা মিসমিস করে হাসে, কর্মজীবী মহিলা। পরে তাকে বলা হচ্ছে যে আপনি বলবেন কাকে ভোট দিবেন? বলে দাড়িপাল্লায় ভোট দিব। বললো কেন? বললো যে প্রতিদিন তো পাপ করি, পাপের খণ্ডন হয়ে যদি ওই পরে বেহেশত পাই, সেই কারণে এইটা। অর্থাৎ এই গত 18 মাসে জান্নাতের টিকিট নিয়ে আমরা যত হাস্যরসের ঘটনায়, মানে হাস্যরস হিসেবে এটাকে ইয়ে করি না কেন, উপস্থাপন করি না কেন, আমরা মজা নিই না কেন, একটা বড় অংশ যারা লেখাপড়ায় অনগ্রসর, সাধারণ গ্রামের সাধারণ মানুষ, শহরের খেটে খাওয়া মানুষ, তাদের মধ্যে মনস্তত্ত্বের মধ্যে এটা কিন্তু জামাত সুকৌশলে ভেবেছে যে ভোটের সাথে বেহেশতের একটা সম্পর্ক আছে। তো দাড়িপাল্লার সাথে দাড়িপাল্লার সঙ্গে বেহেশতের একটা সম্পর্ক আছে। এই জায়গাগুলো কিন্তু খুব অ্যালার্মিং হওয়ার কথা বিএনপি এগুলো মোকাবেলার জন্য কি করছে আমরা কিন্তু তেমন কিছু দেখছি না। আরেকটা জিনিস কিন্তু আপনাকে এখানে খুব খেয়াল করার দরকার আছে, সেটা হচ্ছে যে ভোটের দিনের যে পরিস্থিতিটা হবে, সেটা ধরে নেন যে বিএনপির পপুলার ভোটে অনেক এগিয়ে যাওয়ার কথা। তো সেইখানে সেই পপুলার ভোটগুলো কেন্দ্রে গিয়ে ভোটাররা ভোট দিতে পারবে কিনা, সেই পরিবেশটা তৈরি করবে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীর সেই এখন যেটুকু অবস্থা আছে, তাতে তারা মবকে অনেক বেশি ভয় পায়। আমি আমার এক আত্মীয় গত 2 দিন হলো ঢাকাতে এসেছিল, আমি তার কাছে জিজ্ঞেস করলাম এলাকার কি খবর, ভোটের দিন কি হবে? বলে ভোটের দিন কি হবে, পুলিশ তো এটা মোকাবেলা করতে পারবো না। আমি বললাম কেমন? বললো যে আমি যদি 5টা ছেলেকে নিয়ে কোনো পুলিশকে কটূক্তি করি, পুলিশ যদি দাঁড়ায় যে আমাদেরকে ধরবে এরকম করে দাঁড়ায়, আমরা যদি বলি যে আমাকে চিনোস, তাহলে ওরা ভাববে যে আমরা ছাত্র প্রতিনিধি, আমরা জুলাই যোদ্ধা। তো তখন পুলিশ হ্যাঁ ভাই সরি বলে তারা সরে যাওয়ার মতো আছে। তো নির্বাচনের দিনে যে এরকম মব সৃষ্টি করে যদি একদল লোক কেন্দ্রের কাছে আসেন, একটা পুলিশকেও পাবেন না। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কতটা কি কাজ করবে সেটা নির্বাচনের দিন দেখা যাবে। সারা দেশে এত সেনাবাহিনীর সদস্য মোতায়েন করে কেন্দ্রের ভোট আপনি সুষ্ঠু করে ফেলবেন, এইটা এখনই বিশ্বাস করার কোনো জো নাই। কি হবে? ওইরকম একটা কেন্দ্রে যেখানে পপুলার ভোটে বিএনপি জয়ী হয়ে যাওয়ার কথা, সেখানে একটা মবের সৃষ্টি হবে। পপুলার যারা ভোটার তারা কেন্দ্রে যেতে নিরাপদ বোধ করবে না, তারা ভোট দিবে না। কিন্তু জামাতের যে কর্মীরা আছে, তারা তো যুদ্ধংদেহী মনোভাবে সেই কেন্দ্রে অবস্থান নেবে। তারা তাদের ভোটারদের কেন্দ্রে, তাদের তো আওয়ামী লীগের মতো একটা বাধা ভোট, সেই ভোটাররা কেন্দ্রে যাবে, সেই ভোটগুলো হবে, তাতে দেখা যাবে জামাত এগিয়ে আছে বা অনেক ভোট পাচ্ছে। অর্থাৎ ভোটের মাথায় জনপ্রিয়তা থাকলেই যে বিএনপি জয়লাভ করে আসবে এটার কোনো ব্যাপার, কারণ বিশ্বাস করার কোনো ব্যাপার নাই, কারণ নাই। জামাত যে কৌশলে আগাচ্ছে, সেই কৌশলে কিন্তু ভোটের দিনে বিএনপি অনেক পিছিয়ে পড়তে পারে বলে আমার ধারণা। বিএনপির এই প্রস্তুতি, মানে এই বিষয়গুলো এখনই গুরুত্ব সহকারে দেখা উচিত, এবং ভোট, জনপ্রিয় ভোট যে তারা পাবে, সেটা যে তারা কেন্দ্রের থেকে ফলটা তাদের অনুকূলে নিয়ে আসবে, এই জন্য কিন্তু তাদেরও
একটা সাংগঠনিক ফরম্যাট এখনই গঠন করা দরকার। 22 জানুয়ারি কিন্তু চলে আসছে, প্রচারণার দিন চলে আসছে। এরপরে পরিস্থিতি যদি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে হাল, তাতে যদি এলাকায় এলাকায় বিএনপি নেতাকর্মীরা ধাওয়া খায় এই সংঘবদ্ধ একটি দলের কর্মীদের হাতে, আপনি দেখেছেন যে ভোলা এবং অন্যান্য জায়গায় কিন্তু নির্বাচনী প্রচার চালাতে গিয়ে বিএনপি বাধার সম্মুখীন হচ্ছে। এই ঘটনাগুলো খুব বেশি ঘটবে এবং 22 তারিখের পরে যদি নির্বাচনের ডেট 12 ফেব্রুয়ারি থাকেই, মানে যদি এটা শিডিউলটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা এখন খুবই কমে গেছে, তো 22 তারিখের পরে মাঠের যে অবস্থা হবে সেই অবস্থায় একটা হিউজ আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটা হিউজ রোল প্লে করবে। নির্বাচনটা কিন্তু একেবারে রক্তারক্তি হওয়ার সম্ভাবনাটাই বেশি। খুব খারাপ ধরনের একটা নির্বাচন হতে যাচ্ছে বলে আমার আশঙ্কা হয়। তার মানে জামাতের প্রতারণার কাছে বিএনপি ধরাশায়ী এখন পর্যন্ত আমি নির্দ্বিধায় বলতে পারি জামাতের প্রতারণার কাছে। প্রচারণা, আপনি যেটাকে প্রতারণা বলতেছেন, এই প্রতারণা যদি আপনি জানেন যে একটা মিথ্যাকে প্রচার করতে হলে বারবার সেই মিথ্যাটা আওড়াইতে হয়। আপনি এরকম একটা দেশে যখন ধর্ম একটা সেন্সিটিভ বিষয়, আমাদের দেশের মানুষ স্বভাবতই হলো আল্লাহ খোদায় ভীরু, তারা পাপ করলেও যারা ধর্মের কথা বলে তাদের কথা এখনো মনোযোগ দিয়ে শোনে। তো ধর্ম তাদের কাছে হচ্ছে, মানে সে পাপী হোক, সে মনেই করে যে ধর্মীয় বয়ান যিনি দিচ্ছেন তিনি তার চেয়ে কম পাপী, ফলে তার কথায় তারা ইনফ্লুয়েন্স হওয়াটা স্বাভাবিক। এটাকে আপনি এই যে আপনি যেমন বললেন যে প্রচারণার বাইরে এক ধরনের প্রতারণা, এই প্রতারণা তো বোঝার মতো মগজটা আসলে তৈরি নাই সকলের, তাই না? আপনি দেখেন একজন ব্যারিস্টার টেলিভিশনে যান, কিভাবে জান্নাতের টিকিট বিক্রির কথা বলেন, তো একজন কম শিক্ষিত লোক তো মনে করবেন যে ব্যারিস্টার সাহেব বলছেন, ডাক্তার সাহেব বলছেন, হুজুর বলছেন, তো এটা তাদের মধ্যে প্রভাব তো বিস্তার করছে। এবং আমি যে রিয়েল লাইফের কিছু উদাহরণ দিলাম তার মধ্যে তো আমি নিজে দেখতে পাচ্ছি, তো ফলে এটাকে ব্যঙ্গ করে উড়িয়ে দেওয়ার সুযোগ নাই। তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতই খারাপ হোক বিএনপি এটাকে এই মুহূর্তে খুব একটি ধর্তব্যের মধ্যে নিচ্ছে না। না, আমার মনে হচ্ছে তারা সেটা নিতে চায় না। তাদের নেতাকর্মী যতই মারা যাক তবু তারা ক্ষমতায় যেতে চায়, এটা তাদের প্রধান মোটো, লক্ষ্য। আচ্ছা, কিন্তু ক্ষমতা তাদের কাছাকাছি না দূরে, এটা তারা টের পাচ্ছে কিনা? এইটা টের পাচ্ছে না একেবারে এইভাবে বলার কিছু নাই। তারা কিন্তু চেষ্টা করছে, তারা কিন্তু তাদের ভবিষ্যতের বিপদগুলো আজ করতে পারছে না সেটা আমি মনে করি না। বিএনপির মতো একটা বড় দল, এগুলো নিশ্চয়ই তাদের রিডিং এর মধ্যে আছে, কিন্তু তারা হচ্ছে সরকারকে কোনোভাবে বিব্রত না করেই তারা এই নির্বাচনের বৈতরণী পার হতে যাচ্ছে। দুইটা কৌশল হতে পারে, যে তারা যদি সরকারের এই সঙ্গে এক ধরনের লিয়াজ মেনটেন করে সরকারকে গুড হিউমারে নিয়ে নির্বাচনটা করতে পারে, 12 তারিখ পর্যন্ত পৌঁছাতে পারে, তারা ধরে নিচ্ছে যে হ্যাঁ আমরা 280 আসন পেতাম, এটা নাই কমে 260 হবে, 240 হবে, না হলে 200 হবে, না হলে 180 হবে, অন্তত 160 আসন তো তারা পাবে। ওই অন্তত সরকার গঠনের যে 151 আসন পেতে হবে, ওই পর্যন্ত তারা মনে করছে যে যে কোনোভাবে নির্বাচনটা হলে 151 টার্গেটে তারা পৌঁছে যেতে পারবে। এই জন্য ছাড় দেওয়ার এই নীতিতে তারা আছে। কিন্তু তারা যদি মনে করতো যে ব্যাপারটা জামাত জোটের সাথে তাদের নির্বাচনটা এমনটাই হাড্ডাহাড্ডি হবে যে কে জিতে কে হারে এই পজিশনে নাই, মানে সেইটা যদি তারা অনুধাবন করতো, তাহলে হলো তারা এটা প্রোটেক্ট করতো, তারা তখন অন্য ভঙ্গিতে খেলতো। কিন্তু তারা ধরে নিচ্ছে যে জনপ্রিয়তা তাদের মাঠে আছে তাতে সুষ্ঠু নির্বাচন হলে 280 আসন তারা পেয়ে যাবে, আর সবচেয়ে খারাপ নির্বাচন হলেও তারা সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে। ওই কৌশলেই তারা আসলে এই সুর নরম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে আমার ধারণা। একেবারেই সময় বলে দেবে আসলে কি হতে যাচ্ছে। আর একটা বিষয় আপনি লক্ষ্য করেছেন, প্রধান উপদেষ্টা আজকে মার্কিন প্রশাসনের, ট্রাম্প প্রশাসনের সাবেক 2 কর্মকর্তার সঙ্গে, জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন কূটনীতিক, এদের সঙ্গে দেখা করেছেন। একজন হচ্ছেন আলবার্ট এবং আরেক আলবার্ট গস্তিস ও মোর্স টেন, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে দেখা করেছেন। প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছেন নির্বাচন 12 তারিখে হবে, একদিন আগে নয়, একদিন পরে নয়। কেউ কি এই প্রসঙ্গে প্রশ্ন তুলেছে যে নির্বাচন একদিন আগে হওয়ার কথা,
বা একদিন পরে হওয়ার কথা? না, এই যে ইন্টারেস্টিং খুব যে বৈঠকটা প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন কূটনীতিকদের হয়েছে, সেখানে কি আলোচনা হয়েছে সেটা কিন্তু আমরা এখনো ডিটেইলে জানি না। এখন প্রধান উপদেষ্টা যখন বলেন যে নির্বাচন একদিন আগেও হবে না, একদিন পরেও হবে না, 12 ফেব্রুয়ারি হবে, এবং যে যাই বলুক 12 ফেব্রুয়ারি হবে, তার মনে হচ্ছে যে ওই কথাগুলো তার সরকারের প্রশাসনের আশেপাশে পৌঁছে গেছে, যে নির্বাচনটা কি সরাতে হবে, আগে আনতে হবে না পরে আনতে হবে, এই ব্যাপারটা নিশ্চয়ই আশপাশে আলোচনা হচ্ছে। ধরেন কেউ এটা বলে নাই, এই প্রতিনিধি দলও হয়তো জিজ্ঞেস করতে পারে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন না হলে কি হবে, বা 12 ফেব্রুয়ারির নির্বাচনটা কি কোনো কারণে পিছিয়ে দেওয়ার সুযোগ আছে কিনা, এরকম কোনো প্রশ্নের উত্তরেই হয়তো প্রধান উপদেষ্টা বলেছেন যে যাই বলুক 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। এই কথা দিয়ে উনি আসলে মাঠে একটা বার্তা দিতে চেয়েছেন যে নির্বাচনটা আসলে পেছাচ্ছে না, নির্বাচন 12 ফেব্রুয়ারি হচ্ছে। এবং আমার গত দুদিনের ডেভেলপমেন্টে যেটা মনে হচ্ছে, নির্বাচনটা 12 ফেব্রুয়ারি আসলে হয়ে যাবে। সেই নির্বাচনটা হয়ে যাওয়ার অংশ হিসেবেই দেখেন যে এই প্রধান উপদেষ্টা এরকম জোরালো ভাবে বলছেন, এই 2-3 দিন আগেও কিন্তু উনি এই জোরালো ভঙ্গিতে কিন্তু বলেন নাই, উনি আজকে যেটা বলছেন। এখন মার্কিন প্রতিনিধি আপনি দেখেছেন যে একজন অ্যাম্বাসেডর বাংলাদেশে গত পরশু এসছেন। এই আমি আগের আলোচনায় আপনাকে বলেছিলাম যে এই তারিখ থেকে উনি যখন আসলেন এবং 20 জানুয়ারি যেহেতু প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত আছে, এই সময়ের মধ্যে এই দুতোয়ালি ঘটনাগুলো বেশি ঘটবে, সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তো এই দেশের বাইরের প্রতিনিধিদের সাথে বিশেষ করে আমেরিকার ইচ্ছার যে বিষয়টা, সেই বিষয়টা আসলে নজর রাখতে হবে। আপনাকে আমাকে 12 ফেব্রুয়ারি নির্বাচন সত্যি সত্যি কিভাবে হচ্ছে, কোন ভঙ্গিতে হচ্ছে, আদৌ হচ্ছে কিনা সেটা বুঝতে আসলে আরো 1 সপ্তাহ 10 দিন পুরো পরিস্থিতিটা পর্যবেক্ষণ করতে হবে। একেবারে নির্বাচন যদিও হয়, নির্বাচন যে একেবারে একটি একপেশে নির্বাচন হবে এই ব্যাপারে তো নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। এক পেশে তো যখন এটা বলার অপেক্ষা রাখে না, এক পেশে নির্বাচন হওয়ার প্রথম বীজ তো বোনানো হয়েছে যেদিন তফসিল ঘোষণা হয়েছে। তফসিল ঘোষণার পরে আপনি জানেন যে সেদিন পর্যন্ত রাজনৈতিক দলের মধ্যে যারা নিবন্ধিত ছিল তাদের অংশগ্রহণের একটা সুযোগ ছিল, যেটা আপনি দেখেছেন জাতীয় পার্টি নিবন্ধিত দল, তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা হয় নাই, কিন্তু তাদেরকে নির্বাচনের বাইরে রাখার জন্য কি ধরনের প্রেসার এনসিপি এবং অন্যান্য দল দিচ্ছে, জামাতও সেইখানে সুর মিলিয়েছে। এবং জাতীয় পার্টি যাতে নির্বাচনে প্রার্থী না দিতে পারে, নির্বাচনে অংশ নিতে না পারে, সেই জন্য একটা রিট পর্যন্ত করা হয়েছে, এবং সেই রিটটা হাইকোর্ট গ্রহণও করেছে, রুলও জারি করেছে, এবং সেটা কতদিনে মীমাংসা হয়, সেটার রেজাল্ট কতদিনে আসে। আপনি দেখেছেন যে ওই রুলের জবাব দেওয়ার জন্য 2 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে, 11 তারিখ থেকে 2 সপ্তাহ যোগ করলে 25 জানুয়ারি হয়। তো ওই পর্যন্ত জাতীয় পার্টি জানবেই না যে তারা শেষ পর্যন্ত নির্বাচন করতে পারছে কি পারছে না, অথচ 22 তারিখ থেকে কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু। সিস্টেমেটিক্যালি অন্তত 3 দিন পরে তাদের নির্বাচনী প্রচারণাটা আসলে জাতীয় পার্টি শুরু করতে পারবে যদি নির্বাচনে অংশ নিতে পারে। যদি এখান থেকে বাধা আসে তাহলে তারাও নির্বাচনে অংশ নিতে পারবে না। আর তার আগেই তফসিল ঘোষণার অনেক আগে থেকেই তো আপনি জানেন পতিত আওয়ামী লীগ সরকারের যে দল, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে, তাদের প্রতীকও স্থগিত করে রাখা হয়েছে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ব্যান করা আছে। এই অবস্থায় তারা এই তফসিলের মধ্যে তো তাদের ইনক্লুশনের কোনো সুযোগ ছিল না। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং 14 দল, সেই সব দলের প্রার্থীরা যখন নির্বাচন করতে পারছে না, তাদেরকে করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বাইরে রাখার পরে আর যে গ্রুপটা আছে ডানপন্থী দল, আপনি ইসলামী দলগুলোকে ডানপন্থী বলবেন আর মডারেট ইসলামের দল হিসেবে বিএনপিকে বলবেন, সেটাও ডানের দিকেই ঝুঁকে থাকা দল। এই তাদেরই একটা নির্বাচন হচ্ছে, খুব মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে সেটা হচ্ছে। তো ফলে এটাকে একতরফা না বললেও এক পক্ষীয় নির্বাচন হচ্ছে, সেইটা তো নির্দ্বিধায় বলা যায়। আপনি দেখেছেন যে ইলেকশন কমিশন কিন্তু এখানে যখন আমাদের প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন যখন শপথ নিয়ে ইলেকশন কমিশনে এসেছিলেন, তখন উনি বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা সেটা অনেক পরের বিষয়, সেটা ওই সময়ের আইন কানুন যা বলে সেই অনুযায়ী হবে। আমি তখন আপনার একটা শোতে বলেছিলাম যে এর মানে হলো
আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আপনি দেখেছেন যে 10 মাসের মাথায় আমার সেই কথা একেবারে অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। তো এই যে বিশ্লেষণটা আমি আপনাকে দিলাম যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, আপনি কোনোভাবেই এটাকে বলতে পারবেন না সুষ্ঠু স্বাভাবিক অংশগ্রহণমূলক নির্বাচন, এটাকে বলতে পারবেন না। এটা অন কাইন্ড অফ মেটিকুলাস ডিজাইনেরই নির্বাচন। একেবারেই আরেকটা বিষয় আলোচনা করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে জামাত ইসলামের সঙ্গে যে তাদের শরিক দলগুলোর জোট আছে, সেই জোটের আমি রিপোর্টটা যদি একটু দেখে বলি আপনার সঙ্গে আলোচনা করতে আমাদের সুবিধা হবে। জামাত ইসলামী 11 দলের জামাত 11 দলের আসন সমঝোতা ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত। আজকে তারা আনুষ্ঠানিকভাবে এটা জানানোর কথা ছিল, কিন্তু এটা স্থগিত হয়ে গেল। এটার মধ্যে কোনো রহস্য করছেন? রহস্য অবশ্যই আছে। আপনি জানেন যে এটা নিয়ে গত কয়েকদিন ধরেই এই 11 দলীয় জোট, জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের মধ্যে অনেক রকম টানাপোড়েন ছিল। সেটা তারা আজ সকালে জানিয়েছিল যে আজ বিকাল 4:30টায় আমরা এই শোটা যখন করছি তার 2.5 ঘন্টা আগে এটা হওয়ার কথা ছিল। মানে 11 দলের প্রতিনিধিরাই তারা যে সমঝোতায় উপনীত হয়েছে, কোন আসনে কারা ছাড় দিবে, কোন আসনটা উন্মুক্ত রাখা হবে, কোন কোন আসন উন্মুক্ত রাখা হবে, এটা ডিটেইলে তারা সংবাদ সম্মেলন করে বলবে এবং 11 দলের নেতারাই এখানে থাকবে, হাসি মুখে বিষয়টা মেনে নিবে। কিন্তু যেটা হয়েছে, আপনি 4:30টার মিটিং এ 2টা থেকে 3টার মধ্যে, আজ দুপুর 2টা থেকে 3টার মধ্যে আবার জামাতের 2:15টার দিকে 2:15টার দিকে জামাতের হামিদুর রহমান আজাদ একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। সেইখানে উনি বলেছেন যে অনিবার্য কারণবশত এটা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মূল কারণ আসলে হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমি যতদূর জানি যে ইনসাইডের যে তার চরমনায়ের দল, এই দলগুলো যে জামাত যেভাবে আসন ছাড়ার কথা তাদেরকে বলেছিল, তারা আসলে সেইটা এখন পর্যন্ত দিতে সম্মত হয় নাই। মানে এইখানে তাদের টানাপোড়েন আছে। আপনি জানেন বরিশালের 2টি আসনে চরমনায় পীরের দলের প্রার্থী ছিল, ওইখানে জামাতও তাদের প্রার্থী দিয়ে রেখেছে এবং যে 2 প্রার্থী দিয়ে রেখেছে তাদেরকে জামাত তুলে নিতে পারছে না। অন্তত মানে তাদের যে নেটওয়ার্ক সেই অনুযায়ী উঠায় নেওয়ার কথা। সম্ভবত জামাতের শীর্ষ নেতৃত্ব সেটা চায় না, একটা ফাইট আসলে দিতে চায়। এই কারণে এই আসন ভাগাভাগির জায়গায় আসলে টানাপোড়েন শুরু হয়েছে। গত কয়েকদিন সেটা চলমান ছিল। আজকে একটা সমাধান তারা মনে করেছিল যে সবাইকে নিয়ে বসে একটা সমঝোতায় পৌঁছে সেটা করতে পারবে, সেটা তারা করতে পারছে না। দেখেন এই জিনিসটা পিছিয়ে গেল মানেই হলো যে হাই হাই কি হলো, নির্বাচন ভণ্ডুল হলো কিনা, এই জামাত এটাকে কিভাবে মোকাবেলা করবে, এটা এখনো ওই সময়টা আসে নাই। কারণ আজকে হচ্ছে 14 তারিখ, আরো 6 দিন কিন্তু এই নাটকগুলো আপনাকে আমাকে দেখতে হবে। শুধু এই এনসিপি, জামাত, ইসলামিক আন্দোলন না, অন্যান্য যে দল, যেমন আমি একটু আগে বললাম যে রিটে হয়েছে, জাতীয় পার্টি যাতে নির্বাচন অংশ না নিতে পারে, সেটাও এই নাটকটাও কিন্তু চলমান থাকবে। তো আমি যেটা বলতে চাই যে 20 তারিখ পর্যন্ত যে সময়, আগামী 1 সপ্তাহ যে সময়, এটা খুব ক্রুশিয়াল। মুহূর্তে মুহূর্তে রং বদল হবে, মুহূর্তে মুহূর্তে ঘটনা ঘটবে। এখন সেই মুহূর্তে মুহূর্তে রং বদলের খেলাটায় নির্বাচন ভণ্ডুল হবে না নির্বাচনটা আসলে উঠে যাবে, সেইটা দেখতে হলে আমাদের আসলে অপেক্ষা করতেই হবে। আসলেই 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 12 তারিখের আগে হবে না পরে হবে, সেটা 11 তারিখ রাত গেলেই বোঝা যাবে, তাই তো? অসংখ্য ধন্যবাদ হাসান শাফি আপনাকে সময় দেওয়ার জন্য। দেশবার্তা টক শো প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন। আমরা প্রতিদিন সন্ধ্যায় আসি, সেটা নতুন করে বলার কিছু নেই। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। যাওয়ার আগে সবসময় যে প্রত্যাশা করি, আপনারা নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। এবং সবার প্রতি শুভ সন্ধ্যা জানিয়ে বলবো, দেশবার্তা টক শো ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। শুভ সন্ধ্যা। জি, শুভ সন্ধ্যা আপনাকে।